নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। বই থেকে সিনেমা এই সিরিজের আরও একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এই সিরিজে আমি যে দুটো গল্পের কথা বলবো, সেই দুটো গল্পই কিন্তু বাংলাতে লেখা, কিন্তু সেই গল্প দুটো থেকে যে সিনেমাগুলো তৈরি হয়েছে সেই সিনেমাগুলো কিন্তু হিন্দি সিনেমা। বাংলাতে ওই রকম কোনো সিনেমা আছে বলে আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে প্রথমেই যে গল্পটার কথা বলবো আজকে, সেটা হচ্ছে একটা ছোট গল্প। গল্পটির লেখক হচ্ছেন নরেন্দ্রনাথ মিত্র, আর গল্পটির নাম হচ্ছে রস। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন শিউলি। শিউলি কাদেরকে বলা হয় নিশ্চয়ই আপনাদের জানা আছে, যাদের জানা নেই তাদের জন্য একটু বলে দিই। শীতকালে খেজুর গাছের রস পাড়েন যারা, তাদেরকে শিউলি বলা হয়। মানে আগের দিন বিকেলবেলা খেজুর গাছের ওপর চড়ে সেখানে হাঁড়ি আটকে রেখে দিয়ে আসেন তারা। মানে সেই হাঁড়ি লাগিয়ে রাখার একটা আলাদা টেকনিক রয়েছে, সেভাবে তারা হাঁড়িটাকে লাগিয়ে রেখে আসেন এবং সারা রাত ধরে সেই হাঁড়ির মধ্যে কিন্তু খেজুরের রস জমা হতে থাকে। পরদিন ভোরবেলা আবার সেই গাছে চড়ে সেই হাঁড়ি পেরে নিয়ে আসেন এই শিউলিরা। তারপর সেই রস এমনিও বিক্রি করা হয়। শীতকালে এই রস, মানে এই খেজুরের রস অত্যন্ত সুস্বাদু খেতে, এবং সেই রস জাল দিয়ে সেখান থেকে খেজুরের গুড় তৈরি করা হয় এবং সেই গুড়ও কিন্তু বাজারে বিক্রি হয়। সেই রকমই একজন শিউলি হচ্ছেন এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। তার নাম হচ্ছে মোতালিব, সবাই তাকে মতি মিয়া বলেই ডাকে। সেই মতি মিয়া শীতকালে খেজুর গাছ থেকে রস পেরে নিয়ে আসে, সেই রস থেকে খেজুরের গুড় তৈরি করে বাজারে বিক্রি করে। আর এই যে খেজুরের গুড়টা যে তৈরি করা হয়, রস জাল দিয়ে যে খেজুরের গুড় তৈরি করা হয়, সেটা কিন্তু মতি মিয়া নিজে করে না, সেটা করে কিন্তু এই গ্রামেরই মেহজুবি বা মাজু বিবি। সেই মাজু বিবিকে কিন্তু এই রস তৈরি করার জন্য তার মজুরি হিসাবে কিছু টাকা মতি মিয়াকে দিতে হয়। এই খেজুরের গুড় তৈরি করার জন্য কিন্তু মাজু বিবির মানে পুরো গ্রাম শুদ্ধ খুবই নাম আছে, কারণ গ্রামে আরও অনেকেই আছেন যারা খেজুরের গুড় তৈরি করে বাজারে বিক্রি করেন, কিন্তু তারা বাজারে গিয়ে বিক্রি করলেও তাদের কাছে কিন্তু খদ্দের আসে না, তাদের সারাদিন বসে বসে মাছি তাড়াতে হয়। এদিকে ওই মতি মিয়া যখনই গুড় নিয়ে এসে বাজারে বসে, সঙ্গে সঙ্গে মানে কয়েক মুহূর্তের মধ্যে তার গুড় সমস্ত বিক্রি হয়ে যায় এবং তারপর সে টাকা নিয়ে বাড়ি চলে যায়। এইভাবে মতির জীবন বেশ ভালোই চলছিল এবং এই তরুণ মতি মিয়ার যখন বিয়ের ইচ্ছে হয়, তখন সে ফুলবানু নামে একটি মেয়েকে পছন্দ করে। ফুলবানুকে দেখে পছন্দ হওয়ার পর ফুলবানুর বাবার সঙ্গে যখন মতি দেখা করতে যায়, কথা বলতে যায়, তখন ফুলবানুর বাবা মেহের হিসেবে, বা মানে যাকে আমরা যৌতুক বলি, সেই যৌতুক হিসেবে কিন্তু মতির কাছ থেকে বেশ কিছু টাকা দাবি করেন। সেই টাকা কিন্তু মতির কাছে ছিল না, কারণ গুড় বানিয়ে যতই বিক্রি হোক না কেন, গুড় বানানোর মজুরি হিসেবে বেশ কিছু টাকা তাকে দিয়ে দিতে হয় মাজু বিবিকে। তার ফলে তার কাছে যে টাকা সঞ্চয় হয়েছে সেটাই ফুলবানুকে বিয়ে করার জন্য মানে সাফিসিয়েন্ট নয়। সেজন্য মতি চিন্তা করতে থাকে কিভাবে এই টাকা সে সঞ্চয় করবে। এর মধ্যে তার কোনো এক শুভাকাঙ্ক্ষী তাকে পরামর্শ দেয় যে মানে সে যদি গুড় বানানোর কারিগরকেই বিয়ে করে ফেলে, তাহলে তাকে আর মানে গুড় বানানোর জন্য মজুরি তাকে দিতে হবে না এবং তার সেই টাকাটা কিন্তু সঞ্চয় হতে থাকে। মতি মিয়ার এই মানে প্রস্তাবটা বেশ ভালো লাগে, সে তখন মাজু বিবিকে বিয়ে করে। মাজু বিবি হচ্ছেন গ্রামের একজন বিধবা মহিলা। তিনি একাই থাকেন, কিন্তু এই গুড় তৈরিতে তার মানে হাত যশ দারুণ। তার হাতের গুড়ের স্বাদ এবং গন্ধ এতই ভালো যে মুহূর্তের মধ্যে তার হাতের গুড় বিক্রি হয়ে যায় আর কি, যখন মতি মিয়া সেই গুড় বাজারে নিয়ে যায়। তো এই মাজু বিবিকে মতি মিয়া বিয়ে করে। শীতকালে যখন আবার যথারীতি গুড় তৈরির সিজন আসে, সেই সময় কিন্তু মতি মিয়া বেশ কিছু টাকা সঞ্চয় করতে পারে, কারণ এবারে তো আর মজুরি হিসেবে মাজু বিবিকে কোনো টাকা দিতে হচ্ছে না। তো সেইভাবে সে বেশ কিছু টাকা সঞ্চয় করে এবং যখন সে দেখে যে ফুলবানুকে বিয়ে করার জন্য যে টাকার প্রয়োজন সেই টাকা সঞ্চয় হয়ে গেছে, তখন সে মাজু বিবির নামে মিথ্যে বদনাম দিয়ে, তার চরিত্রের ওপর বদনাম দিয়ে তাকে তালাক দিয়ে দেয় এবং সেই টাকা মেহের দিয়ে সে ফুলবানু বা ফুলজানকে বিয়ে করে নিয়ে আসে। চোখের জল ফেলতে ফেলতে ঘর ছেড়ে চলে যায় মাজু বিবি। কিন্তু এক মাঘে তো শীত যায় না, পরের মাঘেও আবার শীত চলে আসে এবং সেই সময় কিন্তু মতি মিয়া খেজুরের রস পেরে নিয়ে আসে এবং ফুলবানুকে বলে সেখান থেকে গুড় তৈরি করতে। এপাশে ফুলবানুর কিন্তু গুড় তৈরির কোনো অভিজ্ঞতাই নেই, কিন্তু তাও সে চেষ্টা করে এবং গুড় তৈরি করে। সেই গুড় নিয়ে যখন মতি মিয়া বাজারে বিক্রি করতে যায়, প্রথম দিন যেহেতু মতি মিয়া বিক্রি করতে এসছে গুড়, তো সবাই গুড় কিনে নিয়ে যায়, কিন্তু ঠিক তার পরের দিনই সবাই তাকে রীতিমতো গালাগালি করে এবং তার গুড় কেউ কেনে না, তার একটা গুঁড়ো আর বিক্রি হয় না।
কারণ ফুলবানুর হাতে তৈরি গুড় ছিল খুবই খারাপ, মানে সেই তার স্বাদ গন্ধ সব কিছুই মানে খুবই খারাপ ছিল, এতটাই খারাপ ছিল যে কেউই তার গুড় কেনে না। এবং মতি মিয়া সেই নিয়ে এসে ফুলবানুকে রাগারাগি করে এবং তাদের দুজনের মধ্যে অশান্তি হয়। কিন্তু শেষ পর্যন্ত তাও তারা দুজন মিলে আবার চেষ্টা করতে থাকে যে যেভাবে হোক গুড় বানিয়ে বিক্রি করার, কিন্তু কিছুতেই তারা সফল হয় না, তাদের কোনো গুড়ই সেই সিজনে বিক্রি হয় না। এরপরে মতি মিয়া কিন্তু আবার সেই মাজু বিবির কাছে ফিরে যেতে চায়, মানে তার কাছে তার হাত দিয়ে কিন্তু আবার গুড় বানানোর জন্য তার কাছে যায়। ইতিমধ্যে কিন্তু মাজু বিবির বিয়ে হয়ে গেছে কাদের মিয়ার সাথে, এবং কাদের মিয়ার সাথে মাজু বিবি বেশ সুখে শান্তিতেই সংসার করছে। সেই কাদের মিয়ার কাছে এসে মতি মিয়া অনুনয় বিনয় করতে থাকে যাতে মাজু বিবি তার জন্য আবার গুড় বানিয়ে দেয়, এবং তার যে এই সিজনে একটাও গুড় বিক্রি হয়নি, তার যে মানে কতটা ক্ষতি হয়েছে সেই সমস্ত কথা ইনিয়ে বিনিয়ে বলতে থাকে। শেষ পর্যন্ত কি হবে, মাজু বিবি কি মানে ওই মতি মিয়ার দুঃখে দুঃখিত হয়ে আবার তার জন্য গুড় বানিয়ে দেবে না কি হবে, সবটা আমি এখানে আর বলছি না, সেটা আপনারা গল্পটা পড়লে বা সিনেমাটা দেখলে জানতে পারবেন। এবার সিনেমাটার কথায় আসি। 1973 সালে পরিচালক সুধেন্দু রায় এই গল্পটাকে নিয়ে কিন্তু একটা সিনেমা তৈরি করেছিলেন। সিনেমাটার নাম ছিল সওদাগার। 90s টাইমে একটা সওদাগার রিলিজ করেছিল, যেটা কিন্তু ওই ইলু ইলু গানটার জন্য বিখ্যাত ছিল। সেই সওদাগার কিন্তু নয়, এটা কিন্তু তারও অনেক আগে 1973 সালে, মানে 52 বছর আগের সিনেমা। এটা বহু বছর আগের একটা সিনেমা। এই সিনেমাটার নাম ছিল কিন্তু সওদাগার। আর এই সওদাগার মানে এই মতি মিয়াকেই কিন্তু এখানে সওদাগার বলা হচ্ছে। এই মতি মিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, আর মাজু বিবির চরিত্রে অভিনয় করেছিলেন নূতন, আর এই যে ফুলবানু বা ফুলজান সেই চরিত্রে অভিনয় করেছিলেন পদ্মা খান্না। 52 বছর আগের সিনেমা, তো সবারই বয়স অনেকটাই কম ছিল। আর অমিতাভ বচ্চন বা নূতন ওনারা কীরকম অভিনয় করেছিলেন, অমিতাভ বচ্চন কেমন অভিনয় করেন সেটা বলার ধৃষ্টতা আমার নেই, মানে সেটা তো আপনারা জানেন, আমার বলার কোনো প্রয়োজনও নেই এখানে। নরেন্দ্রনাথ মিত্রের লেখা এই রস গল্পটা তো ভীষণই সুন্দর। তার থেকে যে সিনেমাটা তৈরি হয়েছে, সেই সিনেমাটাও কিন্তু বেশ সুন্দর। সিনেমাটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে কিন্তু সিনেমাটা দেখে নিতে পারেন। এখানে কিন্তু বেশ কিছু গানও রয়েছে। আশা ভোসলের গলায় একটা গান রয়েছে, সেই গানটাও কিন্তু বেশ পপুলার গান, সজনা হ্যায় মুঝে সজনা কে লিয়ে। এই গানটা নিশ্চয়ই আপনারা শুনেছেন, তো এটা কিন্তু এই সিনেমার গান। এছাড়াও আরও কিছু গান রয়েছে, তো বেশ ভালো সিনেমাটা। তো সিনেমাটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে কিন্তু দেখে নিতে পারেন। আর গল্পটা কিন্তু অবশ্যই আপনারা পড়ে নেবেন। নরেন্দ্রনাথ মিত্রের লেখায় ছোট গল্পটার নাম হচ্ছে রস, আর তার থেকে যে সিনেমাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সওদাগার। এরপরে যে বইটার কথা বলবো সেটা হলো এই বইটা মহাশ্বেতা দেবীর লেখা। বইটার নাম হচ্ছে রুদালি। এই বইটা দেজ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে। বর্তমানে বইটার দাম হচ্ছে 200 টাকা। এই বইটার মধ্যে 3টে গল্প রয়েছে। প্রথম গল্পটার নামই হচ্ছে রুদালি। এছাড়াও এখানে আরও 2টো গল্প রয়েছে, সেই গল্পগুলোর কথা আমি এখানে বলছি না। আমি আসলে আজকে এখানে বুঝতেই পারছেন দেখে, আমি এই রুদালি যে গল্পটা রয়েছে সেই গল্পটা এবং এই গল্পটা নিয়ে যে সিনেমাটা, মানে রুদালি সিনেমাটার কথা বলবো বলে আমি আজকে এই বইটার কথা বলছি। সেই জন্য আমি শুধুমাত্র এই গল্পটার কথাই বলছি। যেহেতু এই বইটার রিভিউ আমি করছি না, সেই জন্য বাকি গল্পগুলোর কথা আমি আজকে এখানে বলছি না। এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র, সেই মেয়েটির নাম হচ্ছে শনিচরী। শনিবার দিন তার জন্ম হয়েছিল বলে তার এরকম নাম রাখা হয়েছিল। সাধারণত মানে একটা ধারণা আছে আমাদের যে শনিবার দিন যার জন্ম তার জীবনে সুখ আসে না, মানে তার জীবন সবসময় মানে দুঃখে কাটে। যদিও এইসব জিনিসগুলো আমরা আজকালকার দিনে হয়তো অনেকেই মানি না, অনেকেই হয়তো বলি যে সমস্ত বাজে কথা, কিন্তু এই যে গল্পটা রয়েছে রুদালি যে গল্পটা, সেই গল্পটার মধ্যে যে মানে কেন্দ্রীয় চরিত্র শনিচরী, সেই শনিচরীর জীবনে কিন্তু এটা আমরা সত্যি সত্যি দেখতে পাই যে তার সারাটা জীবন কিন্তু কষ্টে কেটেছে। তার যখন বয়স খুবই কম তার মা বাবা মারা যায়, এবং তার যৌবনকালে তার স্বামী মারা যায়, এবং পরবর্তীকালে তার একমাত্র সন্তান বুধুয়া তারও মৃত্যু হয়। এইরকমভাবে এক এক করে তার সব নিজের মানে নিকটজনদেরকে হারিয়ে সে একদম নিঃসঙ্গ হয়ে যায়। কিন্তু এই যে এক এক করে তার সমস্ত প্রিয়জনরা মারা গেল, তার একজনের জন্য কিন্তু তার চোখের জল পড়েনি। তার কারণ কিন্তু সে হচ্ছে একদম নিম্নবিত্ত পরিবারের একটি মেয়ে। তার কাছে দুবেলা খাবার জোগাড় করাটাই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। সেখানে তার দুঃখ প্রকাশ শোক প্রকাশের কোনো মানে সুযোগ বা সময় সে পায় না। মা বাবা বা তার প্রিয়জনরা যখন মারা গেছে, কিভাবে তাদের দাহ
করা হবে বা তাদের কাজকর্ম এই সমস্ত খুব অল্প খরচে কিভাবে সারা যায় সেই সমস্ত চিন্তা করতে সে এত ব্যস্ত ছিল, তার প্রিয়জনদের জন্য সে যে দুফোঁটা চোখের জল ফেলবে সেটাই তার জীবনে হয়ে ওঠেনি। তার সেই চোখের জল কিন্তু একসময় তার বুকের ভিতরে পাথরের মতো জমে যায় এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই, মানে যখন তার প্রৌঢ়া বয়স সেই সময় আমরা দেখতে পাই যে সেই চোখের জল অন্যের জন্য ফেলে তাকে রোজগার করতে হচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা শুনতে একটু অন্যরকম লাগলেও সেই শনিচরী কিন্তু একজন রুদালিতে পরিণত হয়। এই রুদালি হচ্ছে এরকম একটা মানে গোষ্ঠী যারা মানে ধনী পরিবার, জমিদার বাড়ি বা এই ধরনের ধনী পরিবার যারা আছে সেই পরিবারে যখন কোনো মানুষজন মারা যায় সেই সমস্ত মানুষজনের জন্য তারা চোখের জল ফেলে, মানে এই রুদালি গোষ্ঠীকে ডাকা হয়, তারা এসে চোখের জল ফেলে। মানে এই ধনী পরিবারগুলোর কাছে মানে মৃত্যুকেও তারা ছাড়তে চায় না, মানে তাদের যে কতটা ঐশ্বর্য, তাদের যে কতটা বৈভব সেটা দেখানোর জন্য মৃত্যুর সময়ও কিন্তু তারা এই সমস্ত রুদালিদেরকে ভাড়া করে নিয়ে আসে। এই জিনিসটা তারা দেখাতে যায় যে কোনো একজনের মৃত্যুতে এত রুদালি এসে কেঁদেছিল, যাদের বাড়িতে যত বেশি রুদালি এসেছিল, যত বেশি মানে কান্নাকাটি এ সমস্ত হয়েছিল, তাদের বৈভব অনেক বেশি, এই জন্য তারা মৃত্যুকেও পর্যন্ত ছাড়তে চায় না। সেই জন্য এরকম বিভিন্ন রুদালির দল রয়েছে যারা কিন্তু ধনী পরিবারগুলোতে কারো মৃত্যুর সময় গিয়ে কান্নাকাটি করে রোজগার করে। আমরা দেখতে পাই যে এই প্রৌঢ়া বয়সে শনিচরীর সাথে তার একদম ছোটোবেলার বন্ধু ভিকনির দেখা হয়ে যায়, মানে একদম ছোটোবেলায় তারা একসাথে খেলাধুলা করতো, ছোটোবেলার সখী বলা যায়। তারা হঠাৎ করে ভিকনির সাথে সেই শনিচরীর দেখা হয়ে যায় এবং সমস্ত প্রিয়জনদেরকে হারিয়ে শনিচরী যখন একদম একা, তখন সে ভিকনিকে তার সঙ্গে থেকে যেতে বলে। আর এদিকে ভিকনির জীবনেও কিন্তু এরকম অনেক মানে ঘটনা ঘটে গেছে, সেও কিন্তু প্রায় একাই বলা যায়, তারও নিজের বলতে কেউ নেই, মানে যারা রয়েছে দু একজন তাদের সাথেও তার কোনো সম্পর্ক নেই। সেজন্য ভিকনি কিন্তু এই শনিচরীর সঙ্গে শনিচরীর গ্রামেই থেকে যায় এবং তাদের বেঁচে থাকার জন্য কিছু তো উপার্জন করতেই হবে। সেজন্য ভিকনি এই রুদালির দল গঠন করে। এই রুদালির দলের মানে নেত্রী হচ্ছে এই ভিকনি এবং শনিচরী। আর গ্রামের অন্যান্য অসহায় গরিব যে সমস্ত মেয়েরা রয়েছে তাদেরকেও তারা এই দলে নিয়ে নেয় এবং তাদেরও একটা উপার্জনের রাস্তা তৈরি হয়ে যায়। এই জমিদার বাড়িগুলোতে, ধনী পরিবারগুলোতে গিয়ে গিয়ে ভিকনি সমস্ত এই রুদালির বায়না নিয়ে আসে। মানে কোনো পরিবারে যখন কোনো মানুষ অসুস্থ হয় তখন থেকেই মানে ভিকনি গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে ঠিক করে আসে যে এই মানুষটি মারা গেলে সেই রুদালিরা যাবে, ওখানে গিয়ে কান্নাকাটি করবে। এবং এই কান্নারও কিন্তু বিভিন্ন রকম ভেদ রয়েছে, মানে নর্মালি যদি কেউ কান্নাকাটি করে তার একরকম রেট, এবার কেউ যদি মানে কান্নার সময় রুদালিরা যদি বুক চাপড়ে কাঁদে তাহলে তার রেট আরেকটু বেশি, আর যদি মাথা ঠুকে কাঁদে তাহলে আরও তার রেট বেশি, এবং মাথা ঠুকতে ঠুকতে যদি মানে মাথা দিয়ে রক্ত বেরিয়ে যায় তাহলে কিন্তু তার রেট আরও বেশি। এরকম বিভিন্ন মানে কান্নারও বিভিন্ন রকম স্টাইল রয়েছে এবং সেই কান্নার স্টাইল অনুযায়ী কিন্তু রেটেরও অনেক রকম ফের রয়েছে। তো ভিকনি গিয়ে কথাবার্তা বলে ঠিক করে আসে। তারপর ধনী পরিবারে কেউ মারা গেলে, জমিদার বাড়ি বা এরকম ধনী পরিবারগুলোতে কেউ মারা গেলে এই রুদালির দল সেখানে গিয়ে কান্নাকাটি করে টাকা উপার্জন করে। ক্রিয়াকর্মের দিন পর্যন্ত তারা সেখানে যায় এবং কান্নাকাটি করে। ক্রিয়াকর্মের দিন তো একটু এক্সট্রা আবার ফ্যাসিলিটি পায়, সেদিন কান্নাকাটি করে টাকা তো পাই, তার সঙ্গে সঙ্গে খাবার দাবার, জামা কাপড়, বকশিস ইত্যাদি অনেক কিছু তারা পায়। তো এইভাবে শনিচরী এবং ভিকনির মোটামুটি বেশ ভালোই দিন কেটে যাচ্ছিল, রুদালির কাজ করে তারা মোটামুটি ভালোই উপার্জন করছিল। কিন্তু এই যে আমি বললাম শনিচরীর জীবনে কিন্তু একদম সুখ লেখা নেই। তো এই কিছুদিন পরে কিন্তু হঠাৎ করে এই ভিকনিরও মৃত্যু ঘটে। শনিচরী সম্পূর্ণ একা পড়ে যায়, যাও বা একজন প্রিয়জন ভিকনিকে সে পেয়েছিল সেখানে সেটাও তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর শনিচরী নিজেই কিন্তু এই রুদালির দল চালাতে শুরু করে, সে নিজেই এই দলের নেত্রী হয়ে ওঠে। গ্রামের অসহায় যে সমস্ত গরিব মেয়েরা ছিল তাদেরকে নিয়ে এই রুদালির দল চালিয়ে যেতে থাকে। এই ছিল মহাশ্বেতা দেবীর লেখা গল্পটা। এবার এই গল্পটাকে নিয়ে কিন্তু 1993 সালে কল্পনা লাজমি একটি সিনেমা তৈরি করেছিলেন। সিনেমাটার নাম ছিল রুদালি। সিনেমাটা কিন্তু মহাশ্বেতা দেবীর এই গল্পটা মানে রুদালি গল্পটার উপর বেস করে লেখা হয়েছে, কিন্তু মানে বেস করে লিখেছেন কিন্তু গুলজার, উনি লিখেছেন এবং সেখানে কিন্তু গল্পটাকেও বেশ কিছুটা চেঞ্জ করা হয়েছে। আমি আগে বলে নিই কারা কারা অভিনয় করেছিলেন। রুদালি সিনেমাটা কিন্তু খুবই বিখ্যাত একটা সিনেমা, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, অনেকেরই জানা আছে, তাও আমি বলে দিচ্ছি। এই শনিচরীর চরিত্রে অভিনয় করেছিলেন
ডিম্পল কাপাডিয়া, আর এই ভিকনির চরিত্রে অভিনয় করেছিলেন রাখি গুলজার। আর এই জমিদার বাড়িতে লক্ষণ সিং এর চরিত্রে অভিনয় করেছিলেন রাজ বাব্বর, আর ঠাকুর রামাবতার সিং এর চরিত্রে অভিনয় করেছিলেন আমজাদ খান। আর শনিচরির ছেলে বুধুয়ার চরিত্রে অভিনয় করেছিলেন রঘুবীর যাদব, আর বুধুয়ার বউ মুংরির চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিতা মুখার্জি। এছাড়াও আরও অনেকে অভিনয় করেছেন, সবার নাম আমি বলছি না। এবার এই সিনেমাটা যেহেতু বললাম যে মহাশ্বেতা দেবীর গল্পটা নিয়ে করা হয়েছে ঠিকই, কিন্তু গল্পটার থেকে সিনেমাটাকে বেশ খানিকটা চেঞ্জ করা হয়েছে। সিনেমাটাকে একটু বেশ চটকদার বানানোর জন্য তো একটু রং মেশাতেই হয়, এদিক ওদিক করতেই হয়, মানে সেরকমভাবেই রং মিলিয়ে কিন্তু সিনেমাটাকে বেশ কিছুটা অন্যরকম করা হয়েছে। যেমন এই শনিচরির সঙ্গে ভিকনির যে মানে সম্পর্ক রয়েছে, মহাশ্বেতা দেবী কিন্তু গল্পে দেখিয়েছেন যে তারা ছিল ছোটবেলার সখী, অনেক বছর পর তাদের দেখা হয় এবং তারা একসঙ্গে থাকতে শুরু করে। সিনেমাতে কিন্তু এই শনিচরির সঙ্গে ভিকনির একটা আলাদা সম্পর্ক দেখানো হয়েছে। সেটা কি সম্পর্ক সেটা আমি অবশ্যই এখানে বলবো না, কারণ রুদালি সিনেমাটা যারা দেখেছেন তারা তো জানেন কি সম্পর্ক দেখানো হয়েছে, কিন্তু যারা এখনও দেখেননি সিনেমাটা তাদের জন্য একটু সাসপেন্সই থাক যে ওখানে ভিকনির সাথে শনিচরির কী সম্পর্ক ছিল। একটা আলাদা সম্পর্ক দেখানো হয়েছে। এছাড়াও যেমন জমিদার বাড়িতে লক্ষণ সিংয়ের সঙ্গে শনিচরির মানে ওই রাজ বাব্বরের সাথে ডিম্পল কাপাডিয়ারও কিন্তু একটা সম্পর্ক দেখানো হয়েছে সিনেমাতে, যদিও সেই রকম মানে সম্পর্কের কথা কিন্তু মহাশ্বেতা দেবীর গল্পে নেই। গল্পের মধ্যে শুধু বলা আছে যে ওই জমিদার বাড়ির মানে জমিদাররা যারা ছিল তারা একটু লম্পট প্রকৃতির লোক ছিল, কিন্তু মানে শনিচরির সাথে কোনো সম্পর্কের কথা কিন্তু ওখানে বলা হয়নি, সিনেমাতে সেরকম দেখানো হয়েছে। তারপর শনিচরির যে ছেলে বুধুয়া কিন্তু মানে মহাশ্বেতা দেবীর গল্পে কিন্তু বুধুয়ার মৃত্যু হয়েছিল, কিন্তু সিনেমাতে একটু অন্যরকম দেখানো হয়েছে, বুধুয়া চলে গেছে। মানে এই ধরনের বেশ কিছু চেঞ্জেস করা হয়েছে, সিনেমার প্রয়োজনীয়তে সেগুলো করতেই হয় এবং করাও হয়েছে, এবং সিনেমাটা কিন্তু তার জন্য বেশ ভালোও হয়েছে। বেশ মানে খুবই ভালো, খুবই সুন্দর একটা সিনেমা রুদালি। সিনেমাটা খুবই জনপ্রিয় সিনেমা, মানে আপনারা হয়তো অনেকেই দেখেছেন সিনেমাটা, যাদের দেখা হয়নি তারা কিন্তু চাইলে সিনেমাটা দেখে নিতে পারেন। এই সিনেমাটা কিন্তু আমি মানে আগে সিনেমাটাই দেখেছিলাম অনেক বছর আগে, সিনেমা 1993-তে, তখন কিন্তু আমি সত্যি মানে এই গল্পটার কথা জানতামই না। মহাশ্বেতা দেবীর লেখা এই মানে এই গল্প থেকে যে নেওয়া হচ্ছে সেটা আমি জানতামই না। অনেক বছর আগে আমি টিভিতেই সম্ভবত আমি সিনেমাটা দেখেছিলাম, এবং সত্যি কথা বলতে ওই সিনেমাটা দেখার পর মানে আমি অবাক হয়ে গেছিলাম একটা জিনিস দেখে, যে মানুষ বেঁচে থাকার জন্য, উপার্জন করার জন্য কত রকমের কাজ করে, মানে কান্না দিয়ে মানে চোখের জল ফেলে কেঁদে যে উপার্জন করা যায়, সেটা ওই রুদালি সিনেমাটা দেখার পর মানে জেনেছিলাম যে এরকমও কিছু গোষ্ঠী আছে যারা মানে কেঁদে রোজগার করে, এবং সেটা জানার পর সত্যি মানে খুব অবাক হয়ে গেছিলাম। তারপরে আমি কিন্তু গল্পটার কথা পরে জানতে পারি, মহাশ্বেতা দেবীর এই মানে রুদালি গল্পটার কথা, এবং পরে গল্পটা পড়েছি আমি। প্রথমে কিন্তু আমি সিনেমাটাই দেখেছিলাম। সিনেমাতে খুব সুন্দর সুন্দর গান রয়েছে, ভূপেন হাজারিকা, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এদের মানে প্রত্যেকেরই খুব সুন্দর সুন্দর গান আছে। গানগুলো খুবই বিখ্যাত গান। তার মধ্যে লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান দিল হুম হুম করে, এই গানটা তো মানে খুবই বিখ্যাত, আপনারাও সবাই জানেন। আর মানে রুদালি সিনেমার সাথে এই গানটা মানে আমার কাছে সমার্থক হয়ে গেছে। রুদালি মানেই আমার কাছে ওই গানটা। তো ভীষণ সুন্দর একটা সিনেমা, আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। রাজস্থানের পটভূমিতে এটা মানে দেখানো হয়েছে সিনেমাটা আর কি। রাজস্থানের সমস্ত হাভেলি বা ওখানকার সমস্ত জিনিসপত্র দেখানো হয়েছে। সুন্দর একটা সিনেমাটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে কিন্তু সিনেমাটা অবশ্যই দেখে নিতে পারেন। আর গল্পটা মানে মহাশ্বেতা দেবীর এই রুদালি গল্পটাও কিন্তু অবশ্যই পড়ে নেবেন। এর সঙ্গে যে বাকি দুটো গল্প আছে সেইগুলোও কিন্তু পড়ে নিতে পারেন। সব সুন্দর সুন্দর গল্প রয়েছে, সেই গল্পটাও কিন্তু আপনারা অবশ্যই পড়ে নিতে পারেন। দেজ পাবলিশিং থেকে প্রকাশিত বইটার বর্তমান দাম হচ্ছে 200 টাকা। গল্পগুলো পড়ুন, সিনেমাগুলো দেখুন, পড়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।